নমস্কার, অভি ও অভিযাত্রী চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথম এপিসোডে আপনারা দেখেছেন শ্রীনগরের ডাল লেক, দ্বিতীয় এপিসোডে জজিলা পাস, দ্রাস ও কার্গিল, আর এই তৃতীয় এপিসোডে আপনাদের শোনাবো কার্গিল থেকে লে যাওয়ার গল্প। 20 অগস্ট 2024 সকাল 9টা নাগাদ রুম চেক আউট করে রওনা দিলাম লের পথে। সকালের কার্গিলের জনজীবনের ব্যস্ততা কাটিয়ে সুরু নদীর ওপর ইকবাল ব্রিজ ক্রস করে অজিন্দারজি গাড়ি নিয়ে এগোতে থাকলেন। সুরু নদীর তীরে বেড়ে ওঠা সুরু ভ্যালির প্রাণকেন্দ্র হলো এই কার্গিল শহর। যেতে যেতে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে শেষবারের মতন দেখে নিলাম কার্গিল শহরটাকে। কার্গিল থেকে লের দূরত্ব 215 কিলোমিটার। পেরোতে হয় দুটো পাস, নামিকালা ও ফতুলা। এছাড়া পথে পড়বে মুলবেক মনেস্ট্রি, লামায়ুরু মনেস্ট্রি, মুনল্যান্ড, জাস্কার সিন্ধু সঙ্গম ভিউ পয়েন্ট, ম্যাগনেটিক হিল ও পাত্থার সাহেব গুরুদুয়ারা। কার্গিল থেকে প্রায় 40 কিলোমিটার পেরিয়ে এসে আমরা পৌঁছালাম মুলবেক মনেস্ট্রি। ঘড়িতে বাজে তখন সকাল 10:30। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,495 ফুট উচ্চতায় শ্রীনগর লে হাইওয়ের ধারে অবস্থিত এই মুলবেক মনেস্ট্রি, যার বয়স 800 বছরেরও বেশি। এই মুলবেক মনেস্ট্রিতে রয়েছে পাহাড়ের বুকে খোদাই করা 30 ফুট লম্বা মৈত্রেয়ী বুদ্ধের স্ট্যাচু। মৈত্রেয়ী বুদ্ধ হল প্রেম ও প্রশান্তির রূপ। বৌদ্ধ ধর্মানুসারে বলা হয় মৈত্রেয়ী বুদ্ধ হল বর্তমান গৌতম বুদ্ধের উত্তরসূরি। স্থানীয় ভাষায় এই মৈত্রেয়ী বুদ্ধকে চাম্বাও বলা হয়। এই বৌদ্ধ মূর্তির 4 হাতের 2 হাত রয়েছে ওপরের দিকে ও নিচের দিকের 2 হাতে এক হাতে রয়েছে কোমণ্ডল। গলায় ও আর এক হাতে রয়েছে রুদ্রাক্ষ। এর থেকে বোঝা যায় মুলবেক মনেস্ট্রির এই বৌদ্ধ মূর্তি বৌদ্ধ ও শৈব এই 2 পৌরাণিক সংস্কৃতির মিশ্রণ। মুলবেক মনেস্ট্রির 2টো গোম্পাও রয়েছে, একটি সারদাং ও অপরটি গালদানসে গোম্পা। প্রচণ্ড জোরে হাওয়া বইছিল আর সেদিন আকাশও ছিল মেঘলা, তাই কিছুটা সময় কাটিয়ে আমরা আবার রওনা দিলাম শ্রীনগর লে হাইওয়ে ধরে। লের দিকে যত এগোতে থাকছি, জাস্কার পর্বতমালার রং ক্রমেই পরিবর্তন হতে থাকছে। খয়েরি, বাদামি, গাছপালার পরিমাণ কমতে থাকছে। প্রকৃতি যেন নতুন নতুন রূপে ধরা দিচ্ছে ক্যামেরার সামনে। এসবের মাঝেই আমরা এসে পৌঁছালাম পিলার অব দ্য স্কাই পাস, নামিকালা পাস। শ্রীনগর লে হাইওয়েতে অবস্থিত এই নামিকালা পাস হলো সুরু ভ্যালি ও জাস্কার ভ্যালির যোগসূত্র। উচ্চতা 12,198 ফুট। মুলবেক মনেস্ট্রি থেকে নামিকালা পাসের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। আমাদের পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 30 মিনিট। নামি শব্দের অর্থ আকাশ আর কা শব্দের অর্থ সিঁড়ি, তাই নামিকালা পাসকে বলা হয় পিলার অব দ্য স্কাই পাস। জজিলা পাসের মতো নামিকালা পাসের দায়িত্বেও রয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন বা BRO। নামিকালা পাস থেকে কিছু দূর এগিয়ে পড়ল কার্গিল পুলিশের চেকপোস্ট। অজিন্দারজি চেকপোস্টে গিয়ে গাড়ির নাম্বার, ডেট অফ জার্নি ও নাম্বার অফ প্যাসেঞ্জার লিখে দিয়ে গাড়ি নিয়ে আবার এগোতে শুরু করলেন। আকাশের মেঘ ধীরে ধীরে কাটতে শুরু করেছে। তীব্র গতিতে হাওয়া বইছে। ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে জাস্কার পর্বতমালা। ধীরে ধীরে রাস্তা ক্রমশ চড়াই হচ্ছে। রাস্তার চড়াই বাড়ার সাথে সাথে জল খাওয়ার পরিমাণও বাড়ছে। যখনই আপনারা কোনো হাই অল্টিটিউডে ট্রাভেল করবেন, সবসময় একটু করে জল খেতে থাকবেন। এর ফলে অল্টিটিউডের সাথে সাথে তাড়াতাড়ি অ্যাক্লেমাটাইজও হওয়া যায়। পথে যেতে যেতেই অজিন্দারজি দেখালেন দূরে যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে সেটাই হলো ফতুলা টপ। ওই ফতুলা টপ ক্রস করেই লে যেতে হয়।
12টা নাগাদ নামিকিলা পাস থেকে স্টার্ট করে আমরা ফতুলা পাস পৌঁছাই প্রায় 1টা নাগাদ। এই ফতুলা টপ হলো শ্রীনগর লে হাইওয়ের সব থেকে হাইয়েস্ট পয়েন্ট, উচ্চতা 13,479 ফুট। এই ফতুলা পাস থেকেই লাদাখের কার্গিল রিজিয়ন শেষ হয়ে শুরু হয় লে রিজিয়ন। 15 থেকে 20 মিনিট ফতুলা টপে কাটিয়ে আবার আমরা রওনা দিয়েছিলাম লের পথে। ফতুলা পাস থেকে লের দূরত্ব প্রায় 130 কিলোমিটার। বাদামি পাহাড়ের বুক চিরে জিগজ্যাগ গতিতে চলে গিয়েছে শ্রীনগর লে হাইওয়ে। 1500 বছরেরও আগে লাদাখ রিজিয়নের এই পাহাড়ের গা বেয়েই ছিল ওল্ড সিল্ক রুট বা ওল্ড ট্রেড রুট, যা ছিল চীন তিব্বতের সাথে ভারতবর্ষ হয়ে মধ্য এশিয়ার যোগসূত্র। ধূসর খয়েরি বাদামি গায়ে লেগে থাকা মেঘের ছায়া যেন প্রকৃতিকে মায়াবী করে তুলেছে, চোখ যেন টেনে রেখে দিয়েছে এই পাহাড়ের দিকে। এই মায়াবী প্রকৃতিকে ক্যামেরা বন্দি করে আবার আমরা এগোতে শুরু করলাম। ফতুলা টপ থেকে পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে 15 কিলোমিটার ডাউনে এসে প্রায় 2টো নাগাদ আমরা পৌঁছালাম লামায়রু মনেস্ট্রি, উচ্চতা 11,520 ফুট। গেট ক্রস করে ঢুকলেই সামনে পড়ে টিকিট কাউন্টার, প্রবেশ মূল্য 50 টাকা পার হেড। এই লামায়রু মনেস্ট্রি লাদাখের অন্যতম বড় ও প্রাচীন মনেস্ট্রি, বয়স 1000 বছরেরও বেশি। এই মনেস্ট্রিতে 150 জন লামা সন্ন্যাসী বসবাস করেন, আর 400 জন লামা থাকার মতন ঘরও রয়েছে। লামায়রু নামের অর্থ স্বস্তিকা। জনমতে এই মনেস্ট্রি হলো বনমঠ, অর্থাৎ তিব্বতী বৌদ্ধ প্রথায় বিশ্বাসী। কথিত আছে একদা এই জায়গায় বিশালাকৃতির হ্রদ ছিল, যা পরে শুকিয়ে গিয়ে শুকনো ভ্যালিতে পরিণত হয় এবং সেখানে গড়ে ওঠে এই লামায়রু মনেস্ট্রি। মনেস্ট্রির মেইন মন্দিরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই মেইন মন্দিরের ভেতরের কোনো ছবি এই ভিডিওতে নেই। প্রচণ্ড শীত ও হাওয়া থেকে বাঁচতে এই মনেস্ট্রির 2টো দেওয়াল, যা তৈরি মাটি ও পাথর দিয়ে, তবে বর্তমানে রিনোভেশনের জন্য ইটও ব্যবহৃত হচ্ছে। এই লামায়রু মনেস্ট্রির ব্যালকনি থেকেই দূরে হলুদ মতন যে ভ্যালি দেখা যায় তার নাম মুনল্যান্ড। চারিপাশের ক্ষয়ে যাওয়া পাহাড় দেখলে বোঝা যায় এখানের হাওয়ার গতির পরিমাণ কি বিভৎস। বেশ কিছুটা সময় এই লামায়রু মনেস্ট্রিতে কাটিয়ে আমরা আবার রওনা দিয়েছিলাম লের পথে। লামায়রু মনেস্ট্রি থেকে বেরিয়েই দুধারে পড়ল মুনল্যান্ড, মাটির রং উজ্জ্বল হলদেটে খয়েরি। এই জায়গাটাকে বলা হয় মুনল্যান্ড, চাঁদের পাহাড়। জাস্ট ভিউটা দেখ। এখানকার পাহাড় পৃষ্ঠের টেক্সচার চাঁদের পৃষ্ঠের মতো দেখতে বলে এই জায়গার নাম মুনল্যান্ড। বলা হয় এককালে এই অঞ্চল ছিল হ্রদের তলায়, যার জল শুকিয়ে গিয়েই এই মুনল্যান্ড ভূপৃষ্ঠের উদ্ভব। সূর্যাস্ত বা পূর্ণিমার রাতে এই মুনল্যান্ডের ভিউ দারুণ, যদিও সেই সৌভাগ্য আমাদের হয়নি। আপনারা এইখানে এলে 2 সময়ের মধ্যে যে কোনো একটা সময় চুজ করতে পারেন। থাকার জায়গাও রয়েছে মুনল্যান্ড গেস্ট হাউস। মুনল্যান্ডের অপরূপ দৃশ্য মনে ধরে নিয়ে আমরা আবার রওনা দিয়েছিলাম লের উদ্দেশ্যে।
লামায়ুরু বা মুলল্যান্ড থেকে লের দূরত্ব 135 কিলোমিটার। এই মুলল্যান্ড থেকে NH1 বা শ্রীনগর লে হাইওয়ে ধরে প্রায় 35 কিলোমিটার আসার পর পড়ল ইয়াপোলা গ্রাম। সেখানেই প্রথম দেখা মিলল সিন্ধু নদী। এই ইয়াপোলা গ্রামেই আমরা সেদিনের লাঞ্চ সেরে নিলাম। তারপর আবার এগিয়ে চললাম সিন্ধু নদীর পাশ দিয়ে। একে একে পেরোতে থাকলাম খালসি, উল্লেটুকপো, সুসপাল প্রভৃতি পাহাড়ি গ্রাম। বিকেল 5টা নাগাদ আমরা এসে পৌঁছালাম লামায়ুরু থেকে প্রায় 95 কিলোমিটার দূরে অবস্থিত লাদাখি গ্রাম ভাস্কো। চারিপাশে পাহাড়ের গায়ে রোদ ছায়ার খেলা, নিচে পপলার, আলপাইন, জুনিপার প্রভৃতি গাছে ভরা ভাস্কো গ্রাম, আর তার মাঝে জিগজ্যাগ গতিতে চলে গেছে NH1 হাইওয়ে। এই ভাস্কো গ্রামে 5-10 মিনিটের ছোট্ট একটা হল্ট দিয়ে আবার আমরা এগিয়ে চললাম। চারিদিকে সবুজ পপলার গাছ, মাথার উপরে নীল আকাশ আর কালো পিচের রাস্তা। সত্যি প্রকৃতি যেন চিত্রপট তৈরি করে রেখেছে আমাদের ছবি তোলার জন্য। ভাস্কো থেকে 9 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম সিন্ধু নদী ও জাস্কার নদীর সঙ্গম স্থান নিমোতে। সিন্ধু নদ বা ইন্দাস রিভার, যার থেকেই আমাদের দেশের নাম ইন্ডিয়া। এই সিন্ধু নদ মানস সরোবরের পার্শ্ববর্তী এলাকা তিব্বতীয় মালভূম থেকে উৎপন্ন হয়ে লাদাখের মধ্যে দিয়ে বাহিত হয়ে গিলগিট বালতিস্তান হয়ে পাকিস্তান হয়ে মিশে গেছে আরব সাগরে। অপরদিকে জাস্কার নদী জাস্কার পর্বতমালা দ্রাংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে নিমো শহরে এসে মিশেছে সিন্ধু নদীতে। সঙ্গম থেকে প্রায় 8 কিলোমিটার পথ পেরিয়ে এসে দেখতে পেলাম এক বোর্ডে লেখা, ওয়েলকাম টু ম্যাগনেটিক হিল, দ্য ফেনোমেনন দ্যাট ডিফাইজ গ্র্যাভিটি। বলা হয় এখানে গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণ কাজ করে না। গাড়িকে রাস্তার ওই হোয়াইট পেইন্টের মধ্যে নিউট্রালে রেখে দিলে গাড়ি নাকি 20 কিলোমিটার পার ঘন্টা গতিতে এগোতে শুরু করে। যদিও আমরা দেখেছিলাম গাড়ি ডাউনহিলের দিকেই যাচ্ছিল। লে থেকে প্রায় 27 কিলোমিটার দূরে শ্রীনগর লে হাইওয়েতে ট্রান্স হিমালয়ান রিজিয়নে প্রায় 14,000 ফিট উচ্চতায় অবস্থিত এই ম্যাগনেটিক হিল। এখানে ATV রাইডেরও ব্যবস্থা রয়েছে। এই ম্যাগনেটিক হিলে 15 থেকে 20 মিনিট কাটিয়ে আমরা আবার এগোলাম লের পথে। ম্যাগনেটিক হিল থেকে প্রায় 4 কিলোমিটার দূরে 12,000 ফুট উচ্চতায় অবস্থিত পাথর সাহিব গুরুদুয়ারায় আমরা এসে পৌঁছালাম প্রায় 6টা নাগাদ। কথিত আছে 15 সেঞ্চুরিতে গুরু নানক দেব ধর্মপ্রচারে বেরিয়ে নেপাল, সিকিম, তিব্বত সীমান্ত পেরিয়ে যখন লাদাখে পৌঁছেছিলেন, তখন তিনি এই পাহাড়ের নিচে বসেই ধ্যান করছিলেন। সেই সময় এক দানব এই পাহাড়ের ওপর থেকে এক বিশাল পাথর ওনার দিকে ফেলে দেয় এবং সেই পাথর মোমের রূপ নিয়ে ওনার শরীরে লাগে। তা দেখে সেই দানব অবাক হয়ে গুরু নানক দেবের কাছে এসে ক্ষমা চান এবং তারপর থেকে তিনি মানুষে পরিণত হন। সেই সময় থেকেই এই পাথর এই জায়গাতেই বিরাজমান। পরবর্তীকালে ভারতীয় সেনাবাহিনী যখন লে নিমো রাস্তা নির্মাণের কাজ শুরু করে, তখন এই পাথর দেখতে পায় এবং শতবার চেষ্টা করেও সরাতে পারে না। তারপর ওই রাস্তা নির্মাণের দায়িত্বে থাকা ইন্ডিয়ান আর্মির প্রধান ক্যাপ্টেন স্বপ্নাদেশ পায় যে ওই পাথর না সরানোর, এবং তখন শিখ সম্প্রদায় ও লামারা এসে তাদের এই গুরু নানক দেবের ইতিহাস বলেন। তখন রাস্তার গতিপথ পরিবর্তন হয় এবং ইন্ডিয়ান আর্মি 1970 সালে এই পাথরকে ঘিরে তৈরি করে পাথর সাহিব গুরুদুয়ারা। তখন থেকেই এই গুরুদুয়ারা ইন্ডিয়ান আর্মির আন্ডারে এবং ইন্ডিয়ান আর্মি এই গুরুদুয়ারার দেখাশোনা করে। দিনের 4 বেলায় লঙ্গর চলে এই পাথর সাহিব গুরুদুয়ারায়। এই পাথর সাহিব গুরুদুয়ারা ভোর 6টা থেকে শুরু করে খোলা থাকে রাত্রির 8টা পর্যন্ত। এই গুরুদুয়ারার ভেতর ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, শুধু স্টিল ফটোগ্রাফি অ্যালাউ আছে। এই সেই পাথর
যা গুরু নানক দেবের পিঠে মোমের আকারে এসে লেগেছিল। 6:30টার সময় আমরা গুরুদুয়ারা থেকে রওনা দিই লেহর উদ্দেশ্যে। তখনও লেহর দূরত্ব প্রায় 23 কিলোমিটার। ট্রান্স হিমালয়ান রিজিয়নে তখন সূর্যাস্ত হচ্ছে। পাহাড়ের চূড়ায় তখন সূর্যের সোনালি আভা যেন আগুনের রং নিয়েছে। মাথার উপর নীল আকাশ। সন্ধে প্রায় 7টা বাজতে চলে। আমাদের লেহ ঢুকতে হবে যতটা তাড়াতাড়ি সম্ভব। আমরা লেহ যখন ঢুকি তখন ঘড়িতে বাজে প্রায় 7:30। রাস্তার ডান দিকে লেহ এয়ারপোর্ট। এয়ারপোর্ট ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। আমরা হোটেলে এসে পৌঁছাই প্রায় 7:45 নাগাদ। আমাদের হোটেল খান্ডলা গেস্ট হাউস। এই ভিডিও এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে থাকবে লেহর সাইট সিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।